প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। অনুষ্ঠানের শুরুতেই চলুন পরিচিত হয়ে নেই আমাদের দুজন অতিথির সঙ্গে। আজকে আমাদের অতিথি হিসেবে রয়েছেন দুজনই সাংবাদিক, সিনিয়র সাংবাদিক। একজন হলেন হাসান খুরশেদ এবং আরেকজন এম এ আজিজ। এম এ আজিজের আরেকটি পরিচয় রয়েছে, উনি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক মহাসচিব। হাসান খুরশেদের কাছে শুরুতে যাব। তারেক রহমানের একটি বক্তৃতা নিয়ে কিন্তু বেশ আলোচনা হচ্ছে। রোববার উনি একটা বক্তব্য রেখেছেন, বিএনপি যদি ভুল করে তাহলে পস্তাতে হবে। মূলত উনি কর্মীদের উদ্দেশ্যে কথাটি বলেছেন। প্রশ্ন হলো, বিএনপি কি ভুল করছে, কিংবা কি ভুল করছে যে পস্তাতে হবে? এই মুহূর্তে যদি বলি, আমরা বিএনপি সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপি আসলে আগামী নির্বাচনকে যত দ্রুত সম্ভব কাছে যাচ্ছে এবং নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় যেতে যাচ্ছে। নির্বাচনের মধ্য দিয়েই বিএনপিকে ক্ষমতায় যেতে হবে, এর বাইরে ক্ষমতায় যাওয়ার আর কোনো পথ নেই। সো সুষ্ঠু অবাধ নির্বাচন হলে বৃহত্তম দল হিসেবে বিএনপির ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি। আর সেই সম্ভাবনাকে সামনে রেখে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব, তারেক রহমান সাহেব সহ তার দলের যে কেন্দ্রীয় নেতৃত্ব, তাদেরকে আমরা দেখছি যে অত্যন্ত ধীরস্থিরভাবে এবং ধৈর্য নিয়ে তারা নির্বাচনের পথে সুষ্ঠুভাবে দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন। কিন্তু বিএনপির তৃণমূলে, বিশেষ করে তৃণমূলের যুব দল, ছাত্রদল থেকে শুরু করে তৃণমূলের নেতাদের মধ্যে এক ধরনের অস্থিরতা এবং এক ধরনের দ্রুত ক্ষমতায় যাওয়ার এক ধরনের মোহ দেখা যাচ্ছে। এবং এর বহিঃপ্রকাশে এবং অনেক ক্ষেত্রে তারা তাদের গত 15.5 বছরে বিএনপি নিঃসন্দেহে সবচেয়ে নির্যাতিত রাজনৈতিক দল, বৃহত্তম দল হিসেবে সবচেয়ে বেশি নির্যাতিত। তাদের অজস্র নেতাকর্মী, 60,000 মামলা, মানে লাখ লাখ বাড়ি ছেড়ে তাদের পালিয়ে বেড়াতে হয়েছে বছরের পর বছর। এই 15.5 বছরের অত্যাচার নির্যাতনের পরে তাদের মধ্যে এক ধরনের প্রতিশোধ বা প্রতিহিংসার প্রবণতা দেখা যাচ্ছে বিএনপির তৃণমূলের মধ্যে বেশি। এবং তার পাশাপাশি কোনো কোনো ক্ষেত্রে লোভ, ক্ষমতার ইচ্ছা, এই বিষয়গুলো, ক্ষমতার দম্ভ তৈরি হয়ে যাচ্ছে। এবং বিএনপির অনেকের বিরুদ্ধেই দখলবাজি, চাঁদাবাজি বা এই ধরনের বিভিন্ন রকম অপকর্মের সাথে জড়িয়ে যাওয়ার, মামলাবাজির একটা বড় অভিযোগ আমরা শুনছি। এই ধরনের বিষয়গুলো বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব থেকে নিয়ন্ত্রণের প্রচণ্ড চেষ্টা করা হচ্ছে। আমরা দেখেছি যে তারেক রহমান সাহেবের নির্দেশে সহস্রাধিক বিএনপি নেতাকে কাউকে বহিষ্কার, দল থেকে কারো সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করা, কারো বিরুদ্ধে অন্যান্য সাংগঠনিক ব্যবস্থা নেওয়া, এসব ব্যবস্থা নেওয়া হচ্ছে বা এটা ধারাবাহিকভাবে নিয়মিতই চলছে। সো কেন্দ্রীয় নেতৃত্বের আকাঙ্ক্ষার সাথে তৃণমূল যদি একই পথে না এগোয়, তাহলে নিঃসন্দেহে বিএনপির তৃণমূলের বেশ কিছু নেতার অপকর্মের কারণে বিএনপি বদনামের ভাগিদার হচ্ছে। এবং ন্যাচারালি এখন যখন নির্বাচনমুখী রাজনীতি, বিএনপির যারা প্রতিপক্ষ তারা ছোট ঘটনাকেও অনেক বড় করে দেখাচ্ছে। যারা গণমাধ্যমেও বিএনপির এইসব ঘটনা, আর যখন বিএনপির ছোট একজন নেতার, ইউনিয়ন পর্যায়ের একজন নেতার একটা অপকর্ম, সেটা অনেক বড় করে ফলো করে প্রচার করা হচ্ছে, যেগুলো বিএনপির ভাবমূর্তিকে দারুণভাবে ক্ষতিগ্রস্ত করছে। এবং সেটা যদি ব্যাপক মাত্রায় হয়, তাহলে নিঃসন্দেহে নির্বাচনে বিএনপির জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে এই অভিযোগ উত্তরণ। এবং সেটা কেন্দ্র থেকে নিয়ন্ত্রণের চেষ্টা আমরা দেখছি। কিন্তু তৃণমূল যদি জেগে না ওঠে, তাহলে বিএনপি আসলেই মানুষের আস্থা অর্জন করতে সমস্যায় পড়বে। এম এ আজিজ, রোববার তারেক রহমান যে বক্তব্য রেখেছেন, উনি বলছেন, আমি গত কয়েক মাস ধরে বলছি সামনে নির্বাচন এত সহজ নয়। আপনারা যত সহজ ভাবছেন, যত বড়াই করুন যে বিএনপি শাখা প্রশাখা একদম গ্রাম পর্যন্ত, অন্যদের কি আছে? তাই তো বড়াই করছেন। থাকতে পারে শাখা প্রশাখা, কিন্তু তারপরও জনগণ ম্যাটার্স। উনি আরও একটু বলেছেন যে জনগণ হচ্ছে আমাদের শক্তি, জনগণ হচ্ছে আমাদের সমর্থন। জনগণ 5ই আগস্ট বুঝিয়ে দিয়েছে, কাজেই আমরা যদি ভুল করি, জনগণ আবার কোনো কিছু বুঝিয়ে দেবে, তখন কিন্তু পস্তাতে হবে। এই যে বক্তব্যটা দিয়েছে, এই যে 5ই আগস্টের যে অভ্যুত্থানটা ঘটে গেল, এবারের নির্বাচনটা আসলেই কিন্তু সনাতনী নির্বাচনের মতো হবে না। আপনার প্রার্থী সিলেকশনেও চুজি হতে হবে। এবারে কিন্তু সৎ, শিক্ষিত, প্রেজেন্টেবল এই যোগ্যতা দেখবে। যে অনেক বিএনপির অনেক স্থানীয় পর্যায়ের যে যাদেরকে নমিনেশন দেওয়া হবে বা দেওয়ার নমিনেশন পাওয়ার জন্য দৌড়ঝাঁপ পারছে, তারা কিন্তু অনেকেই বিতর্কিত হয়ে গেছে ইতিমধ্যে। সুতরাং এদিক থেকে একটা বড় সমস্যা যে নির্বাচনে আগে শুধু দল শক্তিশালী হলেই প্রার্থী বিজিত হতো, এবারে কিন্তু দল শক্তিশালী হলেও বিজেপি নাও হতে পারে, কারণ ব্যক্তি ভোটারদের চয়েস থাকবে।
এক। দুই হচ্ছে যে এই সরকারটা যাই ভাবি না কেন, ছাত্ররা অগ্রভাগে ছিল, সবাই মিলে এই সরকারকে ক্ষমতায় এনেছে এবং এই সরকারটা আসলে সবার সরকার। এই সরকারটা যদি পথ চলাতে কোনো দুর্বলতা শো করে বা নির্বাচন অনুষ্ঠানে যদি কোনো দুর্বলতা হয়, তাহলে কিন্তু বিভিন্ন বাইরের অনেক জরিপ প্রতিষ্ঠান, অনেক পত্রিকা অনেক নিউজ করেছে, মিডিয়া নিউজ করেছে যে অন্তর্বর্তীকালীন সরকার যদি জনপ্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয় এবং জাতীয় ঐক্য যেটা হয়েছে, ঐক্য যদি বিনষ্ট হয়, তাহলে কিন্তু এই দেশ পুরের জায়গায় ফেরত যেতে পারে। এটা একটা ভয়ঙ্কর কথা না? তো এখন যদি বিএনপি সবচেয়ে বড় দল, যেমন হাসান খোরশেদ বললেন, এটা সত্য, বিএনপি আগামী নির্বাচনে ক্ষমতায় যাবে এটা জনগণ মনে করে, সেই প্রত্যাশা পূরণ যদি না হয় তাহলে বিএনপি নেতাকর্মীদের জন্যেই হবে না, এতে জনগণকে দায়ী করা যাবে না। আমি যেটা বললাম যে একদম প্রার্থী চুজ করার থেকে শুরু করে এখন পর্যন্ত প্রত্যেকটা প্রার্থীর এবং কর্মীর চরিত্র গঠন করতে হবে। এটা কিন্তু একটা বড় মেসেজ 5ই আগস্টে। এটা তো বলছে যে আগের মতো করে কিন্তু নির্বাচন ব্যবস্থা সাজাইলে রেজাল্ট কিন্তু ঘরে নাও আসতে পারে। এই জন্যই তিনি বলেছেন যে নির্বাচনটা আগের মতো বেশ শক্ত হতে পারে, পস্তাইতে হতে পারে। পস্তাইতে এমনকি 17 বছর সরকারের বাইরে আছে। বিএনপি একটা উদার গণতান্ত্রিক পার্টি, কত নির্যাতন, গুম খুন, আয়নাঘর, কত কিছু ঘটে গেছে। আবার যদি সরকারের বাইরে যায় তাহলে তো আবার তাদেরকে তোপের মুখে পড়তে হতে। উনি কিন্তু ওই বক্তব্যে আরো কিছু কথা বলেছেন যেটা আপনি বলতে চাচ্ছিলেন, সেটি হলো যে উনি বলছেন যে কিছু কিছু রাজনৈতিক শক্তি যত ছোট বা বড় হোক না কেন, তারা বিভিন্নভাবে বিএনপির বিপক্ষে কিছু কিছু কথা বলার চেষ্টা করছে। এ ব্যাপারে তিনি নেতা কর্মীদেরকে সতর্ক করেছেন। তিনি আরও বলেছেন যে দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে যে বার্তা উনি দিয়েছেন যে অন্য কেউ যদি এখন সরকার গঠন করে তাহলে বিএনপি নেতা কর্মীরা কি ভালো থাকবে? স্থানীয় পর্যায়ে নির্বাচন তো আর কেন্দ্রের থেকে সবাই করবে না। স্থানীয় পর্যায়ে যারা পলিটিক্স করে তাদের ভিতর থেকেই কেউ না কেউ প্রার্থী হবে। তাদেরকে আপনার চরিত্র অর্থাৎ তারা সমালোচনার ঊর্ধ্বে থাকতে হবে। এবং এইটা কিছু এই যে বললো যে ধরেন প্রায় হাজার খানেকের উপরে নানান ধরেন চাঁদাবাজি এই সেই জড়িত হওয়ার কারণে কিন্তু এক্সপেল করে দিচ্ছে। কেন্দ্রের থেকে কিন্তু চেষ্টা করতেছে, কিন্তু কোনোভাবেই নিয়ন্ত্রণ যেন মানানো যাচ্ছে না। এই সুযোগটাই ছোট বড় আরও দলগুলি নিচ্ছে। সুতরাং এখনও সময় আছে। আমার মনে হয় প্রত্যেকটা নেতা কর্মীর লাগাম টানা দরকার, কারণ এবারের নির্বাচন গতানুগতিক নির্বাচন হবে না। এবার ক্যান্ডিডেট ম্যাটার্স। ক্যান্ডিডেট যারে তাই আবল তাবল দিলেই জিতবে এটা বলা যাবে না। ক্যান্ডিডেট অবশ্যই গ্রহণযোগ্যতা হতে হবে। যত যাই বলেন রাজনীতিতে শিক্ষা লাগে না, স্বশিক্ষিত হলে হয়, এটা সত্য। যেমন তেমনি যদি সত্যিকার অর্থে বুনিয়াদি রাজনীতিবিদ থাকে, স্বশিক্ষিত হয়, সে গ্রহণযোগ্য হবে। তার বাইরে কিন্তু অবশ্যই শিক্ষিত লোক হতে হবে এবং জনগণের কাছে গ্রহণযোগ্য হবে এবং অবশ্যই সে নির্মল চরিত্রের অধিকারী হতে হবে। না হলে কিন্তু এবারে নির্বাচনের বৈতরণী পার হওয়া কঠিন হবে বলে আমার কাছে মনে হয়। হাসান খোরশেদ, আগের নির্বাচনগুলোতে যখন নির্বাচন হয়েছে, গত 3টা নির্বাচন আমরা দেখেছি, এগুলো আসলে নামের নির্বাচন, এগুলো নির্বাচন নামে প্রহসন। যেটা মধ্যরাতের নির্বাচন হোক, দামি নির্বাচন হোক, এগুলো প্রহসন ছিল, এগুলো ঠিক নির্বাচন বলা যাবে না। তো এর আগে যে নির্বাচনগুলো হয়েছে সেখানেও আমরা দেখেছি, আমরা এই 3টা প্রহসনের নির্বাচনে আমরা দেখেছি যে অর্থশক্তি বা কালো টাকা এবং পেশি শক্তি তার একটা প্রচণ্ড দাপট ছিল। আমরা আশা করছি যে সামনে যে নির্বাচন হবে এই অন্তর্বর্তী সরকারের অধীনে, সেই নির্বাচনে কালো টাকার সেরকম দাপট আমরা দেখব না, পেশি শক্তির সেই দাপট আমরা দেখব না। আমরা সুষ্ঠু, অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন দেখব। সেই রকম নির্বাচন যদি হয়, যদি কালো টাকার প্রভাবমুক্ত নির্বাচন হয়, পেশি শক্তির নির্বাচন হয়, সেই নির্বাচনে আসলে যোগ্য প্রার্থী খুঁজবে মানুষ এবং যোগ্য প্রার্থীরাই তাদের যোগ্যতা নিয়ে, সততা নিয়ে মানুষের সামনে দাঁড়াবে এবং তাদেরকে মানুষ সমর্থন করবে বলে আমরা আশা করি। এখন যাদের বয়স 40-এর নিচে, বাংলাদেশের ডেমোগ্রাফিক স্ট্রাকচারটা এই মুহূর্তে এরকম যে বাংলাদেশের জনসংখ্যার প্রায় 60% হচ্ছে 40-এর কম বয়সী। এই 60% মানুষ তারা জীবনে কোনোদিন ভোট দিতে পারেনি, কারণ গত নির্বাচনই হয়নি, ভোট দেওয়ার কোনো সুযোগই পায়নি তারা। সো তারা এবারই প্রথম ভোটার হবে।
তারা জীবনে প্রথম এবার ভোট দেবে। তারা কাকে ভোট দেবে আমরা কেউ জানি না। আমরা যে পরিসংখ্যান দেখি সেটা 2001-এর 96-এর বা 91-এর সব পরিসংখ্যান হচ্ছে এই ভোটারদের ভোটাধিকার হওয়ার আগের পরিসংখ্যান। সো যে 60% ভোটার এবার প্রথমবারের মতন ভোট দেবে, তারা কাকে ভোট দেবে সেটা আমরা কেউ জানি না। তারা এবং কাকে পছন্দ করে, তাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি কিন্তু গতানুগতিক নয়। বিশেষ করে 5ই আগস্টের যে গণ অভ্যুত্থান দৃষ্টিভঙ্গি কিন্তু পাল্টে গেছে, যেটা বারবার আজিজ ভাই বলছিলেন। আমি সেটা বলতে যাচ্ছি যে 5ই আগস্ট প্রমাণ করেছে যে এই তরুণ প্রজন্ম, যাদের একসময় বলা হতো যে এরা আসলে ডিজিটাল জেনারেশন, এরা মাঠে ঘাটে দৌড়ে সাধারণ মানুষের সাথে মিশে অভ্যস্ত না, বাস্তবতা কিন্তু তা না। তারা দেখে, তাদের বলা হতো যে এই প্রজন্ম রাজনীতি সচেতন না, তারা কিন্তু দেখিয়ে দিয়েছে তারা রাজনীতি সচেতন না, শুধু তারা অত্যন্ত দেশপ্রেমিক এবং দেশের জন্য তারা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে, বুলেটের সামনে, বন্দুকের সামনে বুক পেতে দিতে তারা প্রস্তুত, এবং তারা সেটা করেছে, তারা করে দেখিয়েছে। এই প্রজন্ম রাজনীতি সচেতন অনেক বেশি আমাদের চেয়েও, এবং তাদের যেটা সুবিধা, তারা যেহেতু জন্ম থেকেই তথ্য প্রযুক্তির সুবিধা নিয়ে বেড়ে উঠছে, তারা মোবাইল ফোন পেয়েছে, টিভি দেখেছে, সব কিছুই, সারা পৃথিবী তাদের চোখের সামনে উন্মুক্ত ছিল। তারা কিন্তু গ্লোবাল সিটিজেন হিসেবে গড়ে উঠছে, বিশ্ব নাগরিক হয়ে গড়ে উঠছে। তারা সারা পৃথিবীর বাস্তবতা জানে, এবং সেই বাস্তবতা জেনে তারা যেভাবে তাদের মনন, তাদের মানসিকতা তৈরি হয়েছে, তাদের মানসিকতা হয়তো পূর্ববর্তী প্রজন্মের চেয়ে অনেক আলাদা। বাংলাদেশ আর শ্রীলঙ্কার পরিস্থিতি এক না, তবু আমি শ্রীলঙ্কার একটু রেফারেন্স টানতে চাই। শ্রীলঙ্কাতেও গণ অভ্যুত্থানের ভেতর দিয়ে রাজাপাকসে সরকারের পতন ঘটেছিল, রাজাপাকসে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। তারপরে এখন যে সর্বশেষ যে নির্বাচন হলো, প্রেসিডেন্ট নির্বাচন এবং পার্লামেন্টারি নির্বাচন, এই গণ অভ্যুত্থানের আগে সেই অর্থে প্রধান নেতাদের কেউ ছিলেন না, না একেবারে 4 নম্বর 5ম নম্বর প্রধান নেতাদের কেউ দলই ছিল, তার দলই অনেক ছোট ছিল। এবং গণ অভ্যুত্থান, শ্রীলঙ্কার গণ অভ্যুত্থানের আগে অনুরার যে দল বা জোট, তাদের সংসদে আসন ছিল মাত্র 3টা। সেই 3 আসন থেকে এই সংখ্যাগরিষ্ঠ নির্বাচনে তারা 2/3 মেজরিটি নিয়ে সংখ্যাগরিষ্ঠ, 2/3 বেশি আসন অনুরার নেতৃত্বাধীন জোটের। সো যেটা কল্পনাই করা যায়নি, সেই বাস্তবতা কিন্তু শ্রীলঙ্কায় আমরা দেখেছি। এবং বাংলাদেশে অস্বাভাবিক কিছু ঘটবে না, এটা ভাবা খুব ভুল হবে। এবং যদি বিএনপি, নিঃসন্দেহে বিএনপি বৃহত্তম রাজনৈতিক দল, একদম তৃণমূল পর্যন্ত, ইউনিয়ন পর্যন্ত, গ্রাম পর্যন্ত বিএনপির সংগঠন আছে, তাতে ঝুঁকির বিষয়টা হচ্ছে গ্রাম পর্যায়েও বিএনপির একটা অপকর্মের কারণে, বিএনপির কোনো নেতার একটা অপকর্মের কারণে গ্রাম পর্যায়েও তার বদনাম হতে পারে, তার ভোট নষ্ট হতে পারে। যেটা যার গ্রামে দল নাই তার কিন্তু সেই ঝুঁকিও নাই, কিন্তু বিএনপির দল থাকার কারণে তার ঝুঁকিটাও বেশি। সো বিএনপি যদি ভুলভাবে যে আমরা ক্ষমতায় চলে যাচ্ছি বা আমরা ক্ষমতায় অলরেডি আমাদের হাতে, আমরা যা ইচ্ছাতেই করতে পারি, সেরকম যদি বিএনপির নেতাদের মধ্যে এরকম মানসিকতা থাকে, সেটা বিএনপির জন্য বিপর্যয় দিকে আনবে, দেশের গণতন্ত্রের জন্য বিপর্যয় দিকে আনবে। কারণ গণতন্ত্রের জন্য শক্তিশালী রাজনৈতিক দল, রাজনৈতিক কাঠামো দরকার। সেইখানে বিএনপি ছাড়া আর কারোই আসলে দেশ জুড়ে এত শক্তিশালী কাঠামো নেই। সো বিএনপির তৃণমূলের নেতাদের ভুলে যাতে বিএনপি আরও দীর্ঘ সময়ের জন্য ক্ষমতা থেকে ছিটকে না পড়ে, সেটা বিএনপিরই সতর্ক থাকা উচিত। এবং বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের অনেক বলিষ্ঠ ভূমিকা নেওয়া উচিত, যে শুধুমাত্র বহিষ্কার করে 2 মাস পরে প্রত্যাহার না, বহিষ্কার করলে স্থায়ীভাবে বহিষ্কার করতে হবে, এবং সেই জায়গায় বিএনপির আপোষহীন হওয়া উচিত। আজিজ, আপনি জানেন যে রাজনৈতিক অঙ্গনে এখন খুব আক্রমণাত্মক কিছু কথাবার্তা বলা হচ্ছে, বিভিন্ন রাজনৈতিক দল পরস্পরের বিরুদ্ধে বলছে। আমরা লক্ষ্য করছি যে বিএনপি এই বিতর্কও সক্রিয়ভাবে অংশ নিচ্ছে। রাজনৈতিক দল নিতেই পারে, যার যার আলাদা পলিসি থাকবে, এটা স্বাভাবিক। এক ধরনের কথা সবাই বলবে সেটা প্রত্যাশা করাও ঠিক নয়। কিন্তু এই যে বিতর্ক, এই যে আলোচনা বা সমালোচনা, এই লড়াইয়ের যে উইপেন, সেটা বিএনপির খুব কম। যেমন ধরুন বিএনপির নিজস্ব কোনো মিডিয়া নেই, তার প্রতিপক্ষের অনেকের কিন্তু মিডিয়া রয়েছে। বিএনপির থিঙ্ক ট্যাঙ্ক নেই, কারো কারো থিঙ্ক ট্যাঙ্কের ক্ষুদ্রতম হলেও একটা বিষয় রয়েছে। আর একটা বিষয় যেটা বলা হচ্ছে সেটা হলো যে এখন একটি নলেজের একটা লড়াই চলছে এই মুহূর্তে রাজনীতিতে। আপনি শুরুতে কিন্তু বলছিলেন যে সেই পুরনো গতানুগতিক কিন্তু নেই, মানুষ সচেতন হয়েছে, চিন্তার চেতনা পাল্টে গেছে। নলেজের যে লড়াইটা, সেই লড়াইটাও বিএনপি খুব কার্যকর বলে মনে হচ্ছে না। এখন এই বিএনপির যে সংকটটা, আপনি যেহেতু খুব কাছ থেকে বিএনপি রাজনীতি দীর্ঘদিন ধরে আপনি দেখেন, এই সংকটগুলো কিন্তু রয়েছে, এটা অস্বীকার করার উপায় নেই। কিন্তু হাসনাইন খুরশিদ কিন্তু শ্রীলঙ্কার যে উদাহরণটা দিয়েছেন, একটা জুৎসই উদাহরণ দিয়েছেন আমি মনে করি, যে কীভাবে পাল্টে যায় একটা গণ অভ্যুত্থান, একটা জেনারেশনকে কীভাবে পাল্টে দেয় এবং ফলাফল কীভাবে পাল্টে দেয়। এই গোটা বিষয়টিকে যদি আপনি দেখেন, তাহলে আপনি এটিকে কীভাবে ব্যাখ্যা করবেন?
না, খোরশেদ ভাইয়ের উদাহরণটা ঠিক আছে। অর্থনীতিটা কিন্তু একটা শ্রীলঙ্কার গভর্নর দাঁড় করে ফেলছে, টেনে উঠায় দিছে। আমরা কিন্তু এখনো ওই জায়গায় যেতে পারিনি। আর ওখানের সোশিও ইকোনমিক লেভেলটা আর বাংলাদেশে অনেক পার্থক্য। 100% শিক্ষিত দেশ, ওদের বিবেচনা শক্তি প্রখর। আমাদের কিন্তু ধরে নিতে হবে, আমরা বলি আর কি অক্ষর জ্ঞান দিয়ে 70%, আসলে প্রকৃত শিক্ষিত আমাদের দেশের লোক হার্ডলি 20 থেকে 25%। নেতৃত্ব তো এরাই দেয় শেষ তো পর্যন্ত। যাই হোক, নেতৃত্ব দেয়, তারা ওপিনিয়ন বিল্ডার, আমি বুঝলাম, মানলাম। কিন্তু আপনি যেগুলো যুক্তিগুলো তুলে ধরেছেন, আধুনিক যুগে এগুলো সবই প্রয়োজন। আর একটা কথা বলছি, যেটা হলো যে মডার্ন যুগ, অটোমেশনের যুগ, ইন্টারনেটের যুগ। এটাও কিন্তু একটা প্রসারের, কিন্তু ইন্টারনেট, এই ছাত্রদের আন্দোলন করলো, একজন আর একজনের চেহারা দেখে নাই, সমন্বয়ের কোনো কাঠামো নাই, শুধুমাত্র ইন্টারনেটের মাধ্যমে কিন্তু আন্দোলন গোটা আন্দোলনটা চালিয়ে এবং শেষে দেখেন এই মহাখালী যে টাওয়ারটা, ইন্টারনেট যেখানে ছিল, এটা পুড়ে যায় নাই, আগুন লাগে নাই, তাও প্রচার করে আগুন লাগছে কয়ে বন্ধ করে দিছে। বন্ধ করে দেওয়ার পর একটু স্থিমিত হয়ে গেছে না, যোগাযোগটা নষ্ট হয়ে গেছে না। তো এবারের নির্বাচনে, জাতীয় নির্বাচনেও ইন্টারনেট ব্যবহার প্রচুর বাড়বে, আধুনিক প্রযুক্তির ব্যবহার বিভিন্নভাবে প্রচুর বাড়বে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে ধরেন বড় বড় দলগুলি, আমি পরিষ্কার বলি, আওয়ামী লীগে নমিনেশনের সময় টাকা খরচ করতে হয়, বিএনপির সময় টাকা খরচ করতে হয়, এটা প্রচার আছে। কিন্তু জামাতের নমিনেশনে প্রচার, টাকা খরচ করতে হয় নমিনেশনে, এই প্রচার নাই। আওয়ামী লীগ যদি নির্বাচনে না থাকে, তাহলে থাকলো বিএনপি এবং জামাত। তাহলে বিএনপির সম্পর্কে যে ধারণা, নমিনেশন পাওয়ার ক্ষেত্রে যে টাকা পয়সা খরচ করতে হয়, লাইন দিতে হয়, অর্থাৎ যোগ্যতার বিচারটা গৌণ থাকে, এই প্রচারটা তো আছে। এটা কিন্তু এখন থেকে এটা রিপেয়ার করতে হবে, প্রমাণ করতে হবে, মানুষের কর্মী নেতাদের এবং ভোটারদের কাছে বলতে হবে, বা রিপিটেডলি বলতে হবে যে না, আমরা যোগ্য ব্যক্তিকে বা এই সৎ ব্যক্তি, প্রার্থীর ক্যারেক্টারটা বলে দিতে হবে যে আমরা এই ক্যারেক্টারের লোক নমিনেশন পাবে, এই চরিত্রের লোক করবে। তাহলে মানুষ কিন্তু আস্তে আস্তে বিশ্বাস করতে থাকবে। যে ধরেন আমি কথার কথা এক অঞ্চলে, পাবনা এক অঞ্চলের, তাহলে আমি তো প্রার্থীগুলো চিনি, জামাতের প্রার্থী কে হইতে পারে, বিএনপির প্রার্থী কে হইতে পারে, তাই না? যখন একটা ক্যারেক্টার ফিট করা হবে, তখন কিন্তু আমি বুঝতে পারবো যে এই ব্যক্তিটা এই জায়গায় নমিনেশন পাওয়ার সম্ভাবনা আছে। এখন তো আর উদ্দেশ্য কি, এটা নমিনেশন কোন ফাঁক দিয়ে লয়ে যায় ঠিক নাই। তো এই জন্যেই আমার মনে হয়, যাই বলছি যে একটা হলো মডার্ন যুগের মাথায় রাখতে হবে, এই হলো সবচেয়ে বড় কথা, হলো নমিনেশনটা রাইট ম্যান রাইট চয়েস থাকতে হবে। না হলে কিন্তু এই রেসে আপনি যে যতগুলি উপস্থাপন করছেন, এগুলো কিন্তু ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। যেটা অতীতে দাঁড়ায়নি, অতীতে দাঁড়ায় নাই। শ্রীলঙ্কার মতো কাহিনী হইতেও পারে, বলা তো যায় না, হইতেও পারে। কারণ হচ্ছে মানুষ তো এবারে বিবেক দিয়ে যাচাই করার চেষ্টা করবে। আমি খালি এই জায়গায় একটু বাধা দিলাম যে শ্রীলঙ্কায় শিক্ষিত 100 ভাগ, আমাদের দেশে 100 ভাগ নাই। তাই হয়তো হুমজিক্যালি অমুক নেতার পক্ষে আছি, অমুক পাড়ার পক্ষে আছি, অমুক থানার 3 ইউনিয়ন, অমুক থানার 10 ইউনিয়নের পক্ষে আছি, আমার থানার পক্ষে আছি, এগুলো কাজ করতে পারে। তবে এটা কিন্তু ধসেও পড়তে পারে, বলা যায় না। সুতরাং এখনই সবগুলো দল, আমার কথা হলো যে দলগুলি আসলে স্বচ্ছ হইতে হবে, দলগুলো পরিষ্কার হতে হবে, দেশপ্রেমিক হতে হবে, দেশের প্রতি আনুগত্য, জনগণের কর্মী যারা কাজ করতেছে, এই পরিষ্কারভাবে এই নমিনেশনটা একদম ফেয়ার প্লে করে ফেয়ার লোককে নমিনেশন দিতে হবে। নইলে কিন্তু খোরশেদ ভাই যেটা বলছে, হয়তো দেখা যাবে যে আমরা টের পাই নেই, ইলেকশনে অন্যজন জিতে গেছে, এটা ঠিক। হ্যাঁ, তো সুতরাং আমাদের সমাজের আলোকে যেটা আমি বলবো, কিন্তু এই 5ই আগস্টের এই মুভমেন্টটা, অভ্যুত্থানটা, যারা অভ্যুত্থান করেছে তাদের আপনি মানেন না মানেন, কিন্তু তারা যে স্পিরিটটা ডেভেলপ করছে, সমাজের যে একটা চেতনার জায়গা নাড়া দিছে, এটা কিন্তু দূর হবে না, এটাই ইলেকশনে থাকবে। আমি একটু যোগ করতে চাই, শ্রীলঙ্কার চেয়ে নিঃসন্দেহে বাংলাদেশের মানুষের সচেতনতা বা শিক্ষার হার, প্রকৃত শিক্ষার হার আসলে অনেক কম, এটা সত্য, আমি পুরোপুরি একমত। কিন্তু একটা বিষয় যদি আমরা দেখি যে 90-এর গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশে
91 নির্বাচনে অনেকেই ধরে নিয়েছিলেন যে আওয়ামী লীগ ক্ষমতা আসবে এবং আওয়ামী লীগ ক্ষমতা এসেই পড়ছে, শেখ হাসিনা প্রস্তুত হচ্ছেন প্রধানমন্ত্রী শপথ নেওয়ার জন্য, কিন্তু রেজাল্টে দেখা গেলো যে মানুষ আমরা তো এটাও জানি কে কোন মন্ত্রণালয় পাবে, এটা নিয়ে শুরু হয়েছিল মন্ত্রণালয় ভাগাভাগি নিয়ে তাদের আওয়ামী লীগের নেতাদের মধ্যে কামড়াকামড়ি শুরু হয়ে গেছে। সেরকম একটা অবস্থায় মানুষ আসলে সবাইকে বিস্মিত করে দিয়ে দেখিয়েছে যে না, মানুষ বিএনপিকে ভোট দিয়েছে। সো কিছু যে ঘটবে না এমন কোনো নিশ্চয়তা নেই। বিএনপির সবচেয়ে বড় সম্পদ হচ্ছে তার সাংগঠনিক কাঠামোতে, তার তৃণমূল তার সবচেয়ে বড় শক্তি। জেল জুলুম, হাজার রকম নির্যাতন, কোনো কিছু দিয়ে, গুম খুন, কোনো কিছু দিয়েই তৃণমূলকে বিএনপি থেকে সরানো যায়নি। আওয়ামী লীগ আপনার চেষ্টা করেও পারেনি। সেই তৃণমূলের নেতারা যদি বিএনপির জন্যে দায়ী হয়ে ওঠে, বিএনপির জন্য সেটা খুব দুঃখজনক হবে এবং সেটার থেকে বিএনপি নিজেকে মুক্ত রাখবে, এটা আমরা আশা করি। প্রিয় দর্শক, আমরা এখন একটু বিরতি নিচ্ছি, আমরা এক্ষুনি ফিরছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20 আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন দুজন সিনিয়র সাংবাদিক, হাসান খুরশেদ এবং এম এ আজিজ। একটা আইন আসছে বলে মিডিয়ায় খবর বেরিয়েছে। সে আইনটি হলো গুম গণহত্যা অভিযুক্ত হলেই নির্বাচনে অযোগ্য ঘোষণা হতে পারে। আপনি জানেন যে নির্বাচন সংস্কার কমিশন 15ই জানুয়ারি যে সুপারিশমালা দিয়েছেন, সেখানে কিন্তু এই বিষয়ে কিছু কথা বলা হয়েছিল। সেখানে বলা হয়েছিল যে কোনো আদালত থেকে ঘোষিত ফেরারি আসামিদের নির্বাচনে প্রার্থী হওয়া থেকে বিরত রাখা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দোষী সাব্যস্ত হওয়ার শুরু থেকেই প্রার্থী হওয়ার অযোগ্য করা এবং গুরুতর মানবাধিকার লঙ্ঘনকারীদের বিশেষ আইনে নির্বাচনের অযোগ্য ঘোষণার সুপারিশ যেটা করেছিল তারা। এখন এই সংক্রান্ত আইনের খসড়া কিন্তু তৈরি করা হচ্ছে, নতুন একটা অধ্যাদেশের মাধ্যমে হয়তো আইনটা জারি করা হতে পারে। এই বিষয়ে আপনি কি বলবেন? বিশ্বায়নের যুগে আমরা যদি আলাদা আমাদের আইন কাঠামো সাজাই, বিশ্বে অ্যাকসেপ্টেবল নাও হতে পারে। একটি লোক আপনি আমার বিরুদ্ধে অভিযোগ দিলেন, অভিযোগ যতক্ষণ প্রমাণিত না হবে ততক্ষণ পর্যন্ত আমাকে তো আপনি দোষী সাব্যস্ত করতে পারেন না। এখন আপনার অভিযোগ আসলো, সাথে সাথে আমাকে ডিসকোয়ালিফাই করে দিলেন। এটা কি ইন্টারন্যাশনালি গ্রহণযোগ্য হবে? আমার মনে হয় হবে না। সুতরাং আমার সেক্ষেত্রে যেটা করতে পারতো যে আপনার ট্রাইব্যুনাল আলাদা কুইক সামারি ট্রায়ালের মতো করতে পারতো, যেগুলো দৃশ্যমান সাক্ষী প্রমাণ আছে, সামারি ট্রায়াল করে তাদের সাজা দিয়ে দিত, ব্যাস কালা খতম। কিন্তু আপনি যদি আমাদের দেশের যে বিচার বিভাগ চলে, লোয়ার কোর্ট, হাইকোর্ট, আপিল বিভাগ, তারপরে রিভিশন, এতগুলো স্টেজ যদি পার দিতে চান তাহলে তো 15-20 বছর লাগবে। তো এখন আর একটা যেটা পারে যে সরকার এখন কোর্টের মাধ্যমে হোক, আর সরকার পারে, যেমন জামাতের দল নিষিদ্ধ ঘোষণা করছিল এক্সিকিউটিভ অর্ডারে, সেটাও পারে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে কোনো দল, গণতান্ত্রিক দেশে কোনো দলকে বা সরকার করুক আর যাই করুক, কোনো দল নিষিদ্ধ করার পক্ষে আমি না। তাদের বিচার করেন, অপরাধ করলে বিচার করেন। এই বিচারটা কুইক কীভাবে করা যায় সেটা করতে পারে, কিন্তু একজন অভিযুক্ত হলো সাথে সাথে তাকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিবেন না, এটা মানবাধিকার বিরোধী। তো এই জন্যে মানবাধিকার লঙ্ঘিত হয় এমন কোনো আইন কিন্তু বিশ্বে গ্রহণযোগ্য ফাইনালি হবে না। আপনি জোর করে তাকে ঠেকাইতে পারবেন, কিন্তু এটা বিতর্কিত থাকবেই। যেমন আইসিটি আইন ছিল, ধরেন তার আগে ডিজিটাল নিরাপত্তা আইন ছিল, স্পেশাল পাওয়ার অ্যাক্ট আছে, তারপরে জামাতের যে আপনার নেতাদেরকে ফাঁসি দেওয়া হলো ট্রাইব্যুনালে, সেই ট্রাইব্যুনালে তো এখন ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনাল কি আসলে কি সবার কাছে গ্রহণযোগ্য হয়েছে?
ওই হয় সময় নাই ছিল তো। না। ছিল না, হয় নাই তো। এবারেও যদি এইভাবে যদি জোর করে ধরে একজন অভিযোগ দাঁড় করলে, যেভাবে মামলা হচ্ছে দেখতে পাচ্ছি তো, নিউ ইয়র্কে একজন মারা গেছে, বিদেশ রয়েছে সে আসামি, আপনি তাহলে বাদ দিয়ে দিবেন? তার ট্রাইব্যুনালে মামলা আছে তো, আমি জানি তো। এরকম বহু লোকের, একজন মারা গেছে 300-200 মামলা হয়েছে। এখন ধরেন এরা তদন্ত হলো, চার্জ ফ্রেম হলো, তারপরে তাকে দোষী সাব্যস্ত করবেন কি করে? তার তো রায় না হবেন তো শেষ অপরাধী না, নিরঙ্কুশভাবে, যেটা সচরাচর। এবং আমার মনে হয় বিশ্বায়নের যুগে এগুলো খেয়াল করা উচিত। তবে মানবতার বিরোধী গণহত্যা, এটা তো স্পেশাল ট্রাইব্যুনাল করতে পারে, কুইক সাজা দেওয়ার জন্য করতে পারে। সেখানে না ডকুমেন্টের গিয়ে, কিন্তু এখন অভাব নেই। হ্যাঁ, সেখানে না কারা কারা গিয়ে, জড়িত সবাই জানে। সেখানে না গিয়ে অভিযুক্ত ব্যক্তিকে ইলেকশন থেকে বাদ দিচ্ছে, এটা তো সারা পৃথিবী জুড়ে হিউম্যান ক্রাই শুরু হবে। এখানে কিন্তু আরেকটা প্রস্তাব দেওয়া হয়েছিল, এখানে যদি উল্লেখ নেই, সেটি হলো যে কেউ যদি পালিয়ে থাকে, হ্যাঁ, যে কোনো ধরনের মামলা আছে, সে পালিয়ে আছে ভয়ে বা দেশান্তরে আছে বা তা আসলে তাকে গ্রেপ্তার করেন, গ্রেপ্তার করে জেলে ঢুকাই দেন। আর যেহেতু পালিয়ে আছে, তাকে সামারি ট্রায়াল করেন। পালিয়েছিল, আইনের, দেশের আইন মানে না, আসে না। অর্থাৎ আপনাকে, আমার বক্তব্য হলো, গণহত্যা, মানবাধিকার লঙ্ঘন করা, এসব ক্ষেত্রে সামারি ট্রায়াল করাও আপনার, এই যে আপনি যেটা বলতেছেন যে অভিযুক্ত হলে ইলেকশন করতে পারবেন, তার চেয়ে গ্রহণযোগ্য হবে নিঃসন্দেহে। হাসনাইন খুরশিদ, বিশ্বজুড়ে যাতে গ্রহণযোগ্য হয় এমন আইন করা উচিত। যে আইন গ্রহণযোগ্যতা পাবে না, বা যে আইন প্রশ্নবিদ্ধ হতে পারে, যে আইনের আওতায় নেওয়া পদক্ষেপ প্রশ্নবিদ্ধ হতে পারে, সেরকম আইন প্রণয়ন না করে অন্য কীভাবে কি করা যায় সেটা নিয়ে আরও অনেক গভীরভাবে ভাবার সুযোগ আছে। নিঃসন্দেহে আমরা, এটা আমাদের সবার চোখের সামনে ঘটেছে যে 5ই জুলাই আগস্টের যে ছাত্রগণ অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের সময় যেভাবে আওয়ামী লীগ সরকার নির্বিচারে মানুষ হত্যা করেছে, আওয়ামী লীগের নেতা কর্মীরা যেভাবে নির্বিচারে মানুষের উপর নির্যাতন চালিয়েছে, গুলি করেছে, খুন করেছে, আহত করেছে অজস্র ছাত্র জনতাকে, সর্বোচ্চ সাজা আমরা চাই, তার বিচার চাই। এবং বিচারটা যাতে সুষ্ঠু হয়, গ্রহণযোগ্য হয়, স্বচ্ছ হয়, নির্দোষ কোনো মানুষ যাতে কোনোভাবে ফেঁসে না যায়, সেটা যেমন আমরা চাই। একইভাবে অভিযোগ আসলেই তাকে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় না, এটা মানে মানবাধিকারের লঙ্ঘন হবে, এটা আইনসম্মত বা আন্তর্জাতিক আইনে, আন্তর্জাতিক বিবেচনায় এটা গ্রহণযোগ্য হবে না। সো এইটা খুব সুচিন্তিত বা যৌক্তিক পদক্ষেপ হবে বলে আমি মনে করি না। যারা গণহত্যার সাথে জড়িত ছিল তারা আগামী সংসদে এসে বসবে, এটা আমরা চাই না। সেটা সাধারণ মানুষই তাদের প্রত্যাখ্যান করবে যদি তারা নির্বাচনে আসতে চায়। সেখানে আরও কিছু বিষয় আছে যে তারা প্রচুর টাকা লুট করেছে, সেই লুটের টাকা সরকার জব্দ করতে পারে প্রশাসনিক আদেশ দিয়েই, এবং লুটের টাকা জব্দ করা, তাদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা, এ ধরনের বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে যাতে তাদের আর্থিকভাবে তারা নির্বাচনকে প্রভাবিত করতে না পারে। তারা যাতে পেশি শক্তির যে সংহত করেছিল, সেই পেশি শক্তিকে দুমড়ে মুচড়ে নিষ্ক্রিয় করে দেওয়া, এবং যাতে তারা কোনো রকম পেশি শক্তি প্রয়োগ করে নির্বাচনকে প্রভাবিত করতে পারে, সেই ধরনের পদক্ষেপগুলোতে আরও অনেক বেশি মনোযোগী হওয়া দরকার। এম এ আজিজ, পতিত সরকারের যে লুটপাট, একটি ডেইলি পত্রিকা তাদের লিড নিউজ করেছে যে অনুগত তোষামতকারীদের 830টি প্লট উপহার দিয়েছেন শেখ হাসিনা, এবং সেখানে কেউ বাকি নেই। সেখানে রয়েছেন সাংবাদিক, সচিব, অনুগত রাজনীতিবিদরা, বুদ্ধিজীবী, কেন অবস্থা নেই, যারা নেই আর কি, ঠিকাদার, আইনজীবী, কেউ নেই বাকি। এবং আমরা দেখেছি যে বিরোধী দলের কেউ কেউ এই সুযোগটাও নিয়েছেন, বিশেষ করে এমপি যারা হয়েছিলেন বিগত 3 সংসদে, এর মধ্যে অন্তত 256 জনই কিন্তু প্লট পেয়েছেন। এছাড়া 39 জন সচিব পেয়েছেন, 30 জন সাংবাদিক পেয়েছেন, 30 জন শিল্পী সংস্কৃতি কর্মীও পেয়েছেন। এই লুটপাটটি হচ্ছিল আমরা জানি, নতুন করে আবার সামনে আসলো। এটা এক্সক্লুসিভ রিপোর্ট করেছে। ধরেন বাংলাদেশ, এইটা খুব আমার বিবেচনায় যারে ধরে তারই 1000 কোটি, সেক্ষেত্রে একটা প্লট তো খুব অল্প ক্রাইম, হয়তো 10 কোটি বা 7 কোটি। ধরেন ব্রিটেনে জন্ম হয়েছে, শেখ হাসিনার বোনের মেয়ে বাগনি, সে একজন একটা ফ্ল্যাট করছে, তাকে দেয়া হয়েছে তার মেম্বারশিপ, সে রিজাইন করতে বাধ্য হয়েছে। অপোজিশন এমন
করে ধরছে এবং প্রধানমন্ত্রী তার ফেভার করতে গিয়েও পারে নাই, শেষে বিকল্প না পেয়ে সে রিজাইন করছে। তো আমার বক্তব্য হলো এই যে লোকগুলো প্লটগুলো যে গ্রহণ করছে তারা তো এমনিতেই সমাজচ্যুত হওয়া উচিত, কিন্তু আমাদের এই দেশে বলবে কি ওকে 1000 কোটি টাকা খাইছে আমি একটা ফ্ল্যাট না নিছি, এরকম প্লট তো বহু লোক নিছে। আমি যদি বলি যে তার বাড়ি আছে ধানমন্ডি গুলশানে, তারপরে প্লট নিছে, এরকম আছে, সবাইকে বাদ করুক, একটা রিপোর্ট করলো যারা প্লট এবার ডাবল প্লট নিছে যারা, তাহলে সবাইকে বাদ করুক, একটা যুক্তি হতে পারে। আর 2 নম্বর হলো এটা হচ্ছে পলিটিক্যালি দেওয়া হয়েছে। এই পার্থক্যটা এখানে যে ধরেন একটা লোকের গুলশানে প্লট আছে, সে একজন প্লট নিচ্ছে, সেটা পলিটিক্যালি নেয়, সে হয়তো ধরেন রাজুককে তথ্য গোপন করে অথবা রাজুককে ম্যানেজ করে সে নিয়ে গেছে প্লট। কিন্তু এই যেগুলো বলতেছেন এগুলো হলো পলিটিক্যালি উপহার দেওয়া হয়েছে, সুতরাং এটা তো শাস্তির মধ্যে পড়তে হবে। পলিটিক্যালি নিচে পলিটিক্যালি শাস্তি হবে, ইটস এ ক্রাইম। পরিমাণ যাই ঘটুক না কেন, পরিমাণ যাই, প্লট বাতিল করাটা অন্য শাস্তি না। সে প্লট সে তো নিছে, সে তো ওর কিস্তির টাকাও দিয়েছে হয়তো নিশ্চয়ই, সুতরাং তার শাস্তি হওয়া উচিত, এদেরকে বিচারে আনা উচিত। এইটুকু। পতিত সরকারের অনুগত এবং তোষামতকারী যারা ছিলেন একজনও নেই যে এই সুযোগগুলি নেয়নি। ইউটিউবের এমপি ওই ব্যারিস্টার সুমন, সেই একবার ইউটিউবে আমি শুনছি, সে বলছে যে প্রধানমন্ত্রী বলছে তোমরা যা পারো কামায় নাও, তো সবাই কামাইছে। আমি তো দেখছি আমাদের সাংবাদিক আপনার সামনে রিসিপশনে দাঁড়ায় বলতেছে আমার 100 কোটি টাকা, আমার 200 কোটি টাকার টার্গেট। প্রেস ক্লাবের রিসেপশনে হ্যাঁ বলছে তো, আমি তার চোপ। সারা জীবন ওয়েল পেড সাংবাদিক হয়ে আমি বাসা ভাড়া দিতে পারি না, আর 500 টাকা 10,000 টাকা 15,000 টাকা বেতনে চাকরি করে, তারা গাড়ি চালায়, তারা ফ্ল্যাটের মালিক, এটা কোত্থেকে টাকা পায়? আমি আজব কাণ্ড। এগুলো কিন্তু ব্রাইব নেয় এবং ব্রাইব দেওয়া হয়। দেখেন না কত বিট বেরোচ্ছে, কত বিট, সব বিট থেকে তাদেরকে উৎকোচ দেওয়া হয়, এটা ওটা করে উৎকোচ দেওয়া হয়। সুতরাং এটা তো সমাজে একটা বেধি হয়ে গেছে। এই জন্য এটা তো সমাজতান্ত্রিক বিপ্লব হয় নাই যে 1 মাস 2 মাসে কালচারাল রেভলিউশন করে জাতিকে ঠিক করে ফেলবেন। এই 53 বছরে জাতির মনোজগতে বিরাট পরিবর্তন ঘটে গেছে। এটাতে যদি সরকার আসে নির্বাচনের মাধ্যমে, তাদেরকে এই যে মানবিক বাংলাদেশ, আইনের শাসন, সুশাসন, বৈষম্যহীন সমাজ গড়তে যদি অবিচল থাকে, তারপরেও মানুষের এই মনোজগতে পরিবর্তন আনতে অন্তত 15 থেকে 20 বছর সময় দরকার। তো সুতরাং এই সামনের যে নির্বাচন, এই নির্বাচনটা কম গুরুত্বপূর্ণ নয়। আমরা জাতি হিসেবে দাঁড়ায় থাকবো কিনা, বাংলাদেশ দাঁড়ায় থাকবো কিনা, এটা কিন্তু নির্ভর করে সামনের। আমরা যদি এই আগের পলিটিক্সেই শুরু হয়, আগের পলিটিক্সেই হয় যে টাকা দিয়ে নমিনেশন, টাকা দিয়ে ভোট কেনা, ভোট সিল মারা, ভোট জোর করে নেওয়া, এই কালচারই যদি থাকে, তাহলে তো দেশের কোনো লাভ হলো না। এই জীবন 2000 এখন দিল, আরও দিবে আরও দিবে, এই তো কোনো শেষ হবে না তো। সুতরাং এই নির্বাচনটা আমি বলবো দেশ গঠনের জন্য, মানুষ গঠনের জন্য, মানুষের মনোজগতের পরিবর্তন। দেখেন আমরা এই ছোটোবেলায় দেখছি একটা কুকুর মরলে ভয় পাইতাম, এখন 10টা লাশ দেখলে ভয় লাগে না। চিন্তা করেন আপনি, এখন মনে হয় যে আমরা 3 জন আছি, সুযোগ পাই না বলে বোধহয় সৎ আছি। মানসিকভাবে সব করাপ্ট হয়ে গেছি, আমরা সুযোগ পাই না তাই করাপশন করিনি। আমার সামনে যদি অটোমেটিক একদম কোটি কোটি টাকা আসতো, কয়জন টিকে থাকতাম কিনা সন্দেহ আছে তো। সুতরাং এই মনোজগৎ তৈরি করতে হবে। আগে তো দেখছি যে মন থেকে ঘৃণা হতো, যে ঘুষ খাইতো, যে অসৎ, তাকে কিন্তু মন থেকে ঘৃণা হতো, এই লোকটা খারাপ, পাশ দিয়ে চলতাম না। এখন তো সালাম না দিলে তো দেশে থাকাই যায় না, অবস্থা তো ওই জায়গায় চলে গেছে। দেশটাকে ফিরাতে হবে না? নিঃসন্দেহে। আমার কথা হলো আগের যুগ, আমরা অনেক বিজ্ঞানে আগে গেছি সত্য, কিন্তু অনেক মানুষের মনোজগতে কিন্তু আমরা অনেক পিছিয়ে গেছি। আপনি দেখেন আগে আপনার সাধারণ মানুষ গ্রামে আপনার জুতা পায়ে দিত না, হাতে করে নিত, গেঞ্জি ঘাড়ের উপরে রাখতো, কিন্তু মনে সুখ ছিল। খাবারও কিন্তু 3 বেলা পেট ভরে খাইতো, মনে সুখ ছিল। অন্যায়কে অন্যায় মনে করতো, ঘৃণা করতো, সামাজিক বন্ধন শক্ত ছিল। এই সবগুলো লুজ হয়ে গেছে। এটা গঠন করতে অন্তত পক্ষে এরকম দেশপ্রেমিক, আমি বলবো যে বেলোভেলেন্ট ডিক্টেটর দরকার, যাতে এই দেশটা গঠন করে 20টা বছর একটানা মানবিক বাংলাদেশ এবং দেশ একদম জাতীয়তাবাদী, সচ্চা জাতীয়তাবাদী চরিত্রের মানুষ গড়ার কাছে নিয়োজিত থাকবে। প্রিয় দর্শক, আমরা আবার একটু বিরতি নিচ্ছি, আমরা এক্ষুনি ফিরছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন।
প্রযোজনা মোহাম্মদ হাসান রিয়াদ ও গোলাম মুর্শেদ। দেখবেন প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা 7টায়। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। হাসনাইন খুরশেদ, আপনি সেই প্লট বরাদ্দের কথা শুনছিলেন এবং আপনি শুনলে অবাক হবেন যে শেখ হাসিনার অ্যাসাইনমেন্ট অফিসার, ব্যক্তিগত কর্মকর্তা, ব্যক্তিগত সহকারী এবং তার কার্যালয়ের অন্তত 15 জন গাড়ি চালক কিন্তু প্লট পেয়েছেন। মানে সেই অনুগত এবং তোষামতকারীরা আনুগত্যের রয়েছেন। পুরস্কার এগুলো, এবং এগুলো তোষামদের পুরস্কার। মানে পুরো দেশটাই এমন একটা অবস্থা হয়েছিল যে আওয়ামী লীগাররা তাদের একটা বিশাল বলয়, বিশাল একটা চক্র গড়ে তুলেছিল। তাদের কাজই হচ্ছে সারা দিন শেখ হাসিনার বন্দনা করা, সারা দিন শেখ মুজিবের বন্দনা করা, এবং এমন একটা জায়গায় নিয়ে যাওয়া যে যারা মহামানব সেরকম একটা ভাবমূর্তি তৈরির চেষ্টা করা। এবং আলটিমেটলি যেটা হয়েছে এটা বুমেরাং হয়েছে তাদের জন্য। সত্যিকার অর্থে যার যেখানে যতটা অবদান তার সেটা স্বীকৃতি পাওয়া উচিত আমরা বিশ্বাস করি, কিন্তু যতটা অবদান তার চেয়ে অনেক বেশি মূল্যায়ন করতে গিয়ে এখন অবমূল্যায়ন হচ্ছে। যা আসলে কন্ট্রিবিউশন সেটাও মানুষ আসলে স্বীকার করতে যাচ্ছে না, যে ওকে হয়তো অবদান আছে, কিন্তু তার পরের ভূমিকাগুলো তো খুব খারাপ। সেই পরের ভূমিকাগুলো অনেক বেশি মুখ্য হয়ে যাচ্ছে এখন। শেখ মুজিব 71 পর্যন্ত শেখ মুজিবের অবদান অনেক, কিন্তু 71-এর পরে দেশে ফিরে আসার পরে 74-এর দুর্ভিক্ষ বলুন, 73-এর যে একটা করাপ্ট ইলেকশন বলুন, সেই বিষয়গুলি এখন অনেক বড় হয়ে সামনে আসছে। কিংবা 73-74-ও যেমন পরিবারতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল, শেখ হাসিনার আমলে একইভাবে পরিবারতন্ত্র, দলতন্ত্র, গোষ্ঠীতন্ত্র এবং তোষামতকারীদের যে সাথে নিয়ে এগিয়ে যাওয়ার প্রবণতা, সেইগুলো অনেক বেশি মানুষের সামনে এখন আসছে এবং মানুষ সেগুলো নিয়ে অনেক বেশি বিরক্ত, অনেক বেশি ক্ষুব্ধ। সেই ক্ষোভের আড়ালে শেখ হাসিনার যদি কিছু কন্ট্রিবিউশন, নিঃসন্দেহে 15 বছর 15 বছর ক্ষমতায় থাকলে তার কিছু কাজ থাকে, কিছু ভালো কাজও থাকে। সেই ভালো কাজগুলোও কিন্তু সব হারিয়ে যাচ্ছে তার অপকর্মের ইয়েতে, এবং সেই অপকর্মের সাথে যারা ছিল তাদেরকে তারা পুরস্কৃত করার চেষ্টা করেছে। তার একটা উদাহরণ হচ্ছে এই প্লট দেওয়া। প্লট কেন দেওয়া উচিত? যে দেশের জন্য, সমাজের জন্য অনেক বেশি কন্ট্রিবিউট করেছেন, সেই যোগ্যতার ভিত্তিতে, তার অবদানের ভিত্তিতে প্লট দেওয়া হওয়ার কথা। কিন্তু সেটা না হয়ে যখন তোষামদের এই প্লটগুলি দেওয়ার আগে কিন্তু তার ব্যাপারে একটা সার্টিফিকেট দেওয়া আছে, জাতির জন্য অসামান্য অবদানের কারণে প্লট দেওয়া। আমি সেটাই বুঝতে যাচ্ছি এই ব্যক্তিগুলো কারা, এরা এবং কি ধরনের জাতির জন্য অসামান্য অবদান রেখেছে। গাড়ি চালক যে কি অসামান্য অবদান রেখেছে, বা এই ধরনের আমরা তো দেখেছি শেখ হাসিনার যে পিয়ন, শেখ হাসিনা নিজেই বলেছিলেন যে 400 কোটি টাকা। এবং আমি গতকালকে তার প্লটের নাম নাই, আমরা দুঃখিত। কিন্তু গতকালকে একটা রিপোর্ট দেখলাম যেখানে তদন্ত করতে গিয়ে 400 কোটি টাকা না, প্রায় 650 কোটি টাকা তার অ্যাকাউন্টে পাওয়া গেছে। এরা একজন পিয়নও যখন 650 কোটি টাকার মালিক হয়ে গেছে, কীরকম একটা অসম্ভব রকম একটা মানে দুঃসহ পরিস্থিতি তৈরি করা হয়েছিল। সেই পরিস্থিতিতে এই প্লটগুলোর বরাদ্দ মূলত হচ্ছে আনুগত্যের পুরস্কার হিসেবে, তোষামদের পুরস্কার হিসেবে। তো তোষামদ বা আনুগত্য কোনোভাবেই প্লট বরাদ্দের যোগ্যতা হতে পারে না। সো এইসব প্লট আমি বিশ্বাস করি এবং আমি দাবি জানাচ্ছি জোরালোভাবে, এই প্লটগুলো যাচাই বাছাই করে এই বরাদ্দ গণহারে বাতিল না করে, যেগুলো যাদের ক্ষেত্রে এবং অলমোস্ট গণহারেই হবে, আসলে প্রায় সবই বোধহয় এই অযোগ্যতার ভিত্তিতে, তোষামদের ভিত্তিতে বরাদ্দ দেওয়া হয়েছে। এইসব বরাদ্দ বাতিল করে যারা আসলেই দেশের জন্যে, রাষ্ট্রের জন্যে, সমাজের জন্যে অসামান্য অবদান রেখে চলেছেন বা রেখেছেন, তাদের নামে পুনর্বরাদ্দ দেওয়ার দাবি জানাচ্ছি। আমি একটু আপনার কথার সঙ্গে যোগ করি, এই তালিকায় সাংবাদিকরা রয়েছেন, কিছু সাংবাদিকও রয়েছেন, এবং তারাও কিন্তু এই প্লট বরাদ্দের আগে বলা হয়েছে যে অসামান্য অবদানের জন্য প্লট দেওয়া হলো, এবং এই সাংবাদিকরা আমরা চিনি এবং তাদের যে কি অসামান্য অবদান সেটিও আমরা জানি। এটা নিয়ে অনেক কথা হচ্ছে যে বিভিন্ন গণমাধ্যম থেকে অনেক সাংবাদিক ছাঁটাই হচ্ছে, এরকম কথা হচ্ছে। যেটা সবচেয়ে ভয়ের বা সবচেয়ে বাজে জিনিস যেটা হয়েছিল সেটা হচ্ছে যে অসাংবাদিককে সাংবাদিক বানানো হয়েছিল। গণহারে অসাংবাদিককে, ছাত্রলীগের কর্মী তাকে সাংবাদিক বানিয়ে দেওয়া হয়েছে, যুবলীগের কর্মী তাকে পত্রিকার সম্পাদক বানিয়ে দেওয়া হয়েছে, কিংবা আওয়ামী লীগের কর্মী কিংবা আওয়ামী লীগের কোনো নেতার ঘনিষ্ঠ কেউ, তারা একটা পত্রিকার ডিক্লারেশন নিয়ে সেই পত্রিকায় ইচ্ছে মতন তাদের লোকজনের মানে পত্রিকার
সাংবাদিক হিসেবে তাদের নিয়োগপত্র দিয়ে দিয়েছে এবং সেই নিয়োগপত্র নিয়ে তারা সচিবালয়ে ঢুকেছে, তারা সরকারি সব অফিসে ঢুকেছে, ইচ্ছে মতন চাঁদাবাজি করছে, টেন্ডারবাজি করেছে এবং এখন এসে তাদের অনেকেই যে আমি সাংবাদিক, আমাকে কেন ভিকটিম করা হচ্ছে। আসলেই কারা সাংবাদিক না, এটা বাছাই করা একটা কঠিন জিনিস হয়ে গেছে। সো সেখানে এই অন্তর্বর্তী সরকার যেহেতু সব দলের, সব মতের, সব মানুষের সরকার, আমি আসলে সরকারকে অনুরোধ করব যে সাংবাদিক বলে যারা পরিচয় দিচ্ছেন তাদের কতজন আসলেই সাংবাদিক সেটা যাচাই করে দেখার জন্য। এটা অন্য প্রসঙ্গে যাই। এম এ আজিজ, ভারতের দ্য হিন্দু পত্রিকা, একটু প্রভাবশালী পত্রিকা আমরা জানি, সেই ইংরেজি দৈনিকটিতে খালেদা জিয়ার একটি প্রতিবেদন ছাপা হয়েছে। সেটা শিরোনাম, যেটা বাংলা করলে দাঁড়ায় খালেদা জিয়া বেগমের প্রত্যাবর্তন। এই প্রতিবেদনটিতে মূলত যে বিষয়টা হাইলাইটস করা হয়েছে সেটি হলো যে বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে খালেদা জিয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, গণতন্ত্রের জন্য বা এই দেশের জন্য। এবং এই প্রতিবেদনটি খালেদা জিয়া কীভাবে রাজনীতির এই পর্যায়ে চলে আসলেন সেটিরও একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে। আমরা যারা খালেদা জিয়াকে দেখেছি, তার পলিটিক্স আপনারা আরও বেশি দেখেছেন, একদম শুরু থেকে দেখেছেন যে তার যে আপোষহীন একটা ভাবমূর্তি, যারা অনেকে মনে করতেন রাজনৈতিক স্লোগান, কিন্তু শেষ পর্যন্ত সেটি কিন্তু আর রাজনৈতিক স্লোগান থাকেনি, সেটি হয়ে গেছে আসলে বাস্তব স্লোগান। এই বিষয়টিকে আপনি কীভাবে ব্যাখ্যা করবেন? বেগম খালেদা জিয়া দেশে এবং বিদেশে, আমাদের দেশ যতই বলেন নির্বাচনের সময় কিন্তু পরাশক্তিগুলো কাজ করে বিভিন্ন দিস এন্ড দ্যাট ওয়ে, সবার কাছে খালেদা জিয়া গ্রহণযোগ্য। আমরা এটা শুনি, আমার কাছে তো আর জিজ্ঞেস করে বলে না, কিন্তু সবাই বলে এবং আমরা শুনি, এটা প্রমাণিত। তার আপোষহীনের প্রশ্ন হচ্ছে যে তিনি দেখেন, যেটা খুরশেদ ভাইও বলল, যে 91 নির্বাচনে বিএনপির ক্ষমতায় আসার কথা ছিল না, সবাই ধারণা করছিল আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, মিনিস্ট্রি বন্টন শুরু হয়েছে, ফাইনালি দেখা গেল বিএনপি ক্ষমতায়। কারণটা হচ্ছে আপোষহীন। জনগণ কিন্তু ধরে নিয়েছে যে এই নেত্রী কথা রাখবে, কারণ বলা হয়েছিল, সবাই সিদ্ধান্ত নিয়েছিল হোসেন মোহাম্মদ এরশাদের অধীনে আমরা কোনো নির্বাচনে যাব না। কিন্তু চিটাগাংয়ের লালদিঘি ময়দানে শেখ হাসিনা আগের দিন ঘোষণা দিল নমিনেশন পড়ার আগে যে আমরা নির্বাচনে যাচ্ছি, দিস এন্ড দ্যাট। তো বেগম খালেদা জিয়া অনড় থাকলো, এই যে অনড় থাকলো, বাধ্য পরে নির্বাচন করলো। কিন্তু এই একটা, দুই হচ্ছে এবারের তার রকেটের মতো, হিমালয় পর্বতের মতো ইমেজ তৈরি হয়েছে। কারণ হচ্ছে আপনি জিজ্ঞেস করেন, একটা বানানো 2 কোটি টাকার মামলা, যে চেকস হয় নাই, যে ট্রাস্টে মেম্বার না, যে কোনো স্বাক্ষর দেয় নাই, সেই কেসে গায়ে পড়ে তারে আটকায় রাখলো জেলে অনন্তকালের মতো। সে থাকলে, এই সরকার যদি আরও থাকতো, সে জেলেই থাকতো। সে তো অনেকটা মৃত পায়। আমরা তো জানতাম, ধারণা তৈরি হয়ে গেছিল তিনি বাঁচবেন না। আমি আজিজ একটা যোগ করি, যেহেতু এই প্রসঙ্গটা আনলেন, তার অসুস্থতার প্রসঙ্গটা আনলেন। খালেদা জিয়া কিন্তু জীবনের রিস্ক নিয়েছে। উনি যদি আপোষ করতেন, বাইরে চিকিৎসা করতে যেতে পারতেন না, অনেক আগে যেতে পারতেন, কিন্তু উনি যান নাই। এবং সেটা রিস্কটা কেমন নিয়েছে? জীবনের রিস্ক নিয়েছে। ওনার যাচ্ছে শারীরিক অবস্থা এত অবনতি ঘটেছিল, চিকিৎসা না করার কারণেই তো, কিন্তু উনি সুযোগটা নিতে পারতেন, উনি কিন্তু নেন নাই। এবং উনি সম্ভবত এরকম একজন নেত্রী বাংলাদেশে যে জীবনের রিস্কটা পর্যন্ত নিয়েছেন এই এত বয়সের মধ্যে। তাকে মৃত্যুবরণ করতে হবে সেই রিস্কও তিনি নিয়েছেন, তবু অন্যায়ের কাছে তিনি আপোষ করবেন না। তিনি আপোষহীন থাকছেন এবং এটা শেষ পর্যন্ত প্রমাণিত। এখন লন্ডনে যাওয়ার সাথে সাথে তার এডিশনাল প্লাস হয়েছে, তার পরিবারের সদস্যদের পেয়েছে। সুতরাং তার এখন ছেলে, ছেলের ওয়াইফ, একটা ছেলে মারা গেছে, তার ওয়াইফ, নাতি টাতি সবাই পেয়ে গেছে। সে সবসময় বলা হচ্ছে, নিউজে আসতে সবসময় সে উচ্ছ্বাস, সে আনন্দে আছে। এতেই শরীর তার কিন্তু অনেক বেশি সুস্থ হয়ে উঠতেছে এবং তিনি সুস্থ হোক, এটা আমাদের কামনা। কারণ তিনি সে বিশ্বময়, তিনি গ্রহণযোগ্য। এবং আমার ধারণা এবার যে সংস্কার কমিশন যেটা করতেছে, যে এক ব্যক্তি প্রধানমন্ত্রী, সরকারি সংসদ নেতা এবং দলের প্রধান হতে পারবেন না, তাহলে আমার এই হিসাবে মনে হয় যে বেগম খালেদা জিয়াই নেক্সট প্রেসিডেন্ট দেশের হচ্ছে। হাসনাইন খুরশেদ, আসলে এই সময় যে রাজনৈতিক অবস্থাটা বাংলাদেশের, একটা অন্তর্বর্তীকালীন সরকার দেশ চালাচ্ছেন এবং সংস্কার হচ্ছে, আজিজ ভাই যেটা বারবার আজকের আলোচনা বলার চেষ্টা করছেন, যে নতুন বাংলাদেশ গড়ার যে একটা প্রত্যয় এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা রেষারেষি চলছে, ঠিক এই সময়
খালেদা জিয়াকে দ্য হিন্দুজে সারভাইভার বলেছেন, সঠিকই বুঝে বলেছেন। যে শিরোনামটা খালেদা জিয়া বেগমের প্রত্যাবর্তন, বেগম শব্দটাকে তারা বেশ গুরুত্ব দিচ্ছে এবং তারা এক ধরনের নেগেটিভ ইয়ে যে আবার হাউসওয়াইফ বা গৃহবধূ জাতীয় একটা ভাবমূর্তি দেওয়ার, তো তাদের মধ্যে কিন্তু সবসময় একটা নেতিবাচক জিনিস কাজ করে এবং তারা অ্যাপারেন্টলি প্রশংসা করলেও তার ভিতরে একটা সূক্ষ্মভাবে একটা নেগেটিভ জিনিস রেখে দেয়। ভারতের মিডিয়ার যা হয় আর কি, যা তাই হয় হয়েছে। তাদের সেই প্রবণতা কিন্তু এই রিপোর্টের মধ্যে আমরা দেখেছি। মানুষের কাছে তার যে অসাধারণ গ্রহণযোগ্যতা, এবং নিঃসন্দেহে বেগম জিয়া বাংলাদেশের জীবন্ত কিংবদন্তি। রাজনীতিতে ছিলেন না একটা সময় পর্যন্ত, তিনি প্রেসিডেন্টের ওয়াইফ হিসেবে, দেশের ফার্স্ট লেডি হিসেবে এক ধরনের, বা দেশের সেনাপ্রধানের ওয়াইফ হিসেবে এক ধরনের লাইফ লিড করেছেন, যেটা সাধারণ মানুষের চোখের সামনে ছিল না। 1981 সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন শহীদ হন, তারপর বিএনপির সেই সময়কার যারা প্রধান নেতা ছিল তারা ক্রমাগত তাদের মধ্যে বিএনপি থেকে সরে যাওয়ার এবং সামরিক সরকারের সাথে এক ধরনের আপোষের প্রবণতা আমরা দেখেছি। 24শে মার্চ 82-তে এরশাদ ক্ষমতা নেন, তার আগেই 2রা জানুয়ারি বেগম জিয়া রাজনীতিতে আনুষ্ঠানিকভাবে পদার্পণ করেন বিএনপির সদস্য পদ নিয়ে। সিম্পলি সদস্য হয়ে তিনি রাজনীতিতে পা রাখেন, কারণ তখন তিনি বুঝতে পারছিলেন যে বিএনপিকে ঘিরে ষড়যন্ত্র হচ্ছে এবং বিএনপি তখনকার যে এরশাদের সামরিক শাসন আসতে যাচ্ছে এবং সামরিক শাসনের ভেতর দিয়ে বিএনপিকে তছনছ করে একটা নতুন দল গড়ার একটা প্রবণতা হবে, এটা তিনি আসলে সামরিক শাসন 82-তে সামরিক শাসন জারির আগেই বুঝতে পেরেছিলেন। 82-র সামরিক শাসন যখন চলে সেই সময়ে বেগম জিয়াই রাজপথে সামরিক শাসন ভেঙে রাজপথে মিছিল করেছিলেন এবং একাধিকবার মিছিল করেছেন। সামরিক শাসনের বিরুদ্ধে লড়াই সংগ্রাম তিনি শুরু করেছিলেন, ছাত্ররা ছিল আর পাশাপাশি বেগম জিয়া শুরু করেছিলেন। তখন তিনি রাজনীতি একদম নতুন, আর আজকে এত বছর পরে তিনি রাজনীতিতে অনেক বেশি পরিণত, অনেক বেশি শ্রদ্ধেয়, এবং যত দিন গেছে তিনি আরও আপোষহীন একটা গণতন্ত্রের অসাধারণ এক চরিত্র হিসেবে বাংলাদেশের মানুষের সামনে আবির্ভূত হয়েছেন। হাসনাইন খুরশেদ এবং এম এ আজিজ, আপনারা দুজনে আমাদের দীর্ঘ সময় দিয়েছেন, আপনাদের আন্তরিক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।